সকলকে স্বাগত জানাই গল্পশ্রুতি চ্যানেলের 17 নম্বর এপিসোডে। আজ আপনাদের জন্য একটি রয়েছে ছোট গল্প, একটু অন্য রকমের গল্প। কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার ঘনাদার সৃষ্টিকর্তা প্রেমেন্দ্র মিত্র। জন্ম 1904 সাল, মৃত্যু 1988-তে। বাংলায় গল্পবিজ্ঞানের লেখকদের মধ্যে তিনি একজন। ফিকশন ট্রেজারে আজ তারই লেখা একটি ছোট গল্প, মাঝরাতের কল। আমরা এই গল্পটি নিয়েছি মহেশ পাবলিকেশন থেকে প্রকাশিত লীলা মজুমদারের ভয়ঙ্কর ভূতের গল্প এই বইটি থেকে। গল্পের প্রধান চরিত্রে ডাক্তার ও রোগী। গল্প পাঠে সায়ন এবং অন্যান্য চরিত্রে আমি সৌম্যজ্যোতি। শুরু হচ্ছে আজকের গল্প, মাঝরাতের কল। সেদিন রাতে শহরের প্রায় বাইরের বহুদূরের একটা কল সেরে একাই ফিরছিলাম। একে দারুণ শীত এবছর, তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল। পুরো গোটা কত গরমের জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার পাঁজরের ভিতর দিয়ে ঢুকে গেছে। আসছিলাম আমার পুরনো মোটরে। এ মোটর আমি প্রায় 10 বছর ধরেই চালিয়ে যাচ্ছি, কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফাই থাকলে মনে হয় ভালো হতো। এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুই নেই। আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো, বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিদিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, কিন্তু জমাট বাঁধেনি। অনেক সময় এক প্রান্ত থেকে অপর প্রান্তের মধ্যে শুধু একটা নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই। যে রাস্তা দিয়ে আসছিলাম সেটি অত্যন্ত নির্জন। দুধারে মাঝে মাঝে হর্তুকি আর মহুয়া গাছ, আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ। তার ভিতরে বাড়িঘর নেই বললেই চলে। কে বাড়ি করবে এই নির্জন জায়গায়? অন্ধকারে অবশ্য এইসব কিছুই দেখা যাচ্ছিল না। আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র। যেতে যেতে মনে হচ্ছিল যে অন্ধকার সমুদ্রে যেন আমার মোটরের আলোয় কেটে চলেছি কোনো রকমে। শীতের দরুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলছিলাম। আমার কারটি পূরণ হলেও মজুত, বিয়ারাপনা সে খড়ে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাবো এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। অন্ধকার রাস্তার নিস্তব্ধতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলছে দ্রুত গতিতে। নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভিতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানার কথাই ভাবছি। ডাক্তারদের মতো পরাধীন আর কেউই নয়। তবু মনে হচ্ছিল এইবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায়ে ছাড়া শুধু টাকা পয়সার জন্য আমাকে কেউ বার করতে পারবে না। এখন কোনো রকম 20-30 মিনিট কাটলেই হয়। কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন ভেঙে গেল। আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে এক অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ শোনা গেল। মোটরের এই রকম অনাচারের কোনো কারণই আমি খুঁজে পাচ্ছিলাম না। আজ দুপুরেই আমি আমার মোটরের বেশ ভালো রকম সেবা শুশ্রূষা করেছি। কোনো রকম রোগের আভাস তার মধ্যে ছিল না। হঠাৎ তার এই আকস্মিক বিকারের কারণ তবে কি? এই দারুণ শীতের রাতে অন্ধকারে নির্জন এই পথের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যি ভীত হয়ে উঠেছিলাম। এখনও প্রায় 7-8 মাইল পথ বাকি। রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে করব কি? এই রাতের ডাকের সঙ্গে লোক না আনার নির্বুদ্ধিতার জন্য এবার সত্যি নিজের উপর খুব রাগ হচ্ছিল। সঙ্গে একজন লোক থাকলে তবুও বিপদ থেকে অনেক সময় সাহায্য পাওয়া যেত।
দেখতে দেখতে মোটরের আর্তনাদ আরও বেড়ে উঠল। সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম। মোটর চালানোর সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহাও কিছু করতে পারলাম না। কাতরাতে কাতরাতে খানিক দূর গিয়ে মোটর হঠাৎ এক জায়গায় থেমে গেল, আর তার নড়বার নাম নেই। চেষ্টায় কোনো রকম ত্রুটি আমি করলাম না, কিন্তু আমার পীড়নে অস্পষ্টভাবে একটু কাতরোক্তি করে ওঠার ছাড়া আর কোনো সাড়া দিল না। ভয়ে দুর্ভাবনায় সত্যি তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে। মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে 7-8 মাইল জনহীন পথে হেঁটে যাওয়ার কথা আমি কল্পনাও করতে পারছিলাম না। এই মাঠের মাঝে মোটরে সারা রাত কাটানোও অসম্ভব। এখন উপায়? ও ডাক্তারবাবু! হঠাৎ বুকটা কেঁপে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলো? আবার শুনতে পেলাম, ডাক্তারবাবু গো! এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এইবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের নিচে আবছা একটি দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে। হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হলো তা বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম, কে কে তুমি? মনে তখন আমার একটু আশার রেখা দেখা যাচ্ছে। তার আবির্ভাব যেমন বিস্ময়কর হোক না কেন, লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা হয়তো কিছু আছে। লোকটা সেই জায়গা থেকে বলল, আমায় চিনবেন না আপনি? চিনবার জন্য তখন আমি ব্যস্তও নই, আমার সাহায্য করবার জন্য তখন একটা লোক দরকার মাত্র। সেই কথাই তাকে বলতে যাচ্ছি, এমন সময় লোকটা আবার বললে, আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু, ভারী অসুখ একজনের। এমন সময় এই অনুরোধে বিরক্ত হলাম যেমন, আশ্চর্যও হলাম তেমনি। ঠিক এই সময় রাস্তায় ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল? লোকটা আমার মনের কথাই যেন আঁচ করতে পেরে বলল, এ এ ভগবানের দয়া ডাক্তারবাবু, এমন সময় আপনাকে এখানে পাবো স্বপ্নেও ভাবিনি। অথচ না পেলে যে কি বিপদই হয়ে যেত। বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না। তবুও একটু বিরক্ত হয়ে বললাম, কোথায় কোথায় সেই রুগী? লোকটা এবার নিস্তব্ধে অন্ধকারের ভিতর দিকে হাত বাড়িয়ে নির্দেশ করল। সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। এইরকম নির্জন প্রান্তের মাঝে যে এইরকম একটা বাড়ি থাকতে পারে তা আমি আন্দাজ করিনি। হঠাৎ এইরকম এক জায়গায় এইরকম সময় যাওয়া একটু বিপজ্জনক। তবে শত্রু আমার তেমন কেউ নেই, সঙ্গে আমার কাছে টাকা কড়িও নেই। তাই একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম, কী অসুখ? উত্তর এলো, আগে জানি না ডাক্তারবাবু, ওই কিন্তু অত্যন্ত সংকট অবস্থা, তাড়াতাড়ি না গেলে বোধহয় আর বাঁচানো যাবে না। দোহাই আপনার, চলুন ডাক্তারবাবু। কোথায় নিজের বিপদ সামলাবো না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাত্রে যেতে হবে পরের চিকিৎসায়? তবুও ডাক্তার মানুষ, জীবন মরণের সমস্যা শুনলে চুপ করে কি বসে থাকা যায়? বাধ্য হয়ে তাই বললাম, চলো। মাঠের উপর দিয়ে সরু একটা পথ, অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না। তাই ধরে লোকটার পিছু পিছু মিনিট 5 হাঁটার পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। সামনে একটি ঘরের দরজা থেকে আবছা আলো দেখা যাচ্ছে। সেই দিকে দেখিয়ে লোকটা বলল, ওই ঘরেই রুগী বাবু, আপনি যান, আমি এখন আসছি। অন্ধকারের ভিতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বেশ সমৃদ্ধ চেহারা নয়। গুটি চারপাশে ঘর এবং একটুখানি ঘেঁষা উঠান। ঘরগুলি সব পাকা ছাদের নয়, দুপাশে খোলা ছাউনি। লোকটার কথা মতো সামনের ঘরে এবার এসে ঢুকলাম। ঘরটি আয়তনে বিশেষ বড় নয়, তার উপর নানান আকারের বাক্স পেটরায় বোঝাই। ভেতরে নড়বার মতো স্থান নেই। দরজার মুখোমুখি একটি জানলা, সেই জানলার ধারে মিটমিট করে এক কেরোসিনের লণ্ঠন জ্বলছে। সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার বাধারে একটি চারপায়ায়
একটি অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন। আমি ঘরে ঢুকতেই শীর্ণ কণ্ঠে তিনি বললেন, এসেছেন ডাক্তারবাবু? আপনার দয়া কখনো ভুলবো না। বসুন। ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটি মাত্র দেখতে পেলাম। জানলার কাছে গিয়ে চারপায়া থেকে একটু দূরে একটি বেতের মোড়া, সেটি টেনে চারপায়ার কাছে বসতে যাব এমন সময় ভদ্রলোক আবার ক্ষীণ কণ্ঠে বললেন, বসুন বসুন, এখানেই বসুন। আগে আমার রোগের কথা বলি, শুনুন। একটু হেসে এইবার সেইখানেই বসলাম। রুগীদের নানা অদ্ভুত বাতিকারের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। বুঝলাম খানিকক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমার শুনতে হবে। না শুনে আর নিস্তার নেই। ক্ষীণ স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন, আমার রোগটা কি সারাতে পারবেন না ডাক্তারবাবু? আপনি বাঁচাতে পারবেন না ডাক্তারবাবু আমায়? একটু হেসে বললাম, সেই চেষ্টাই করাই তো আমাদের কাজ। আর বাঁচবেন নাই বা কেন? একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে। আমি কি আবার বাঁচতে পারি ডাক্তারবাবু? বললাম, পারেন বই কি। কি তেমন হয়েছে আপনার? না, তেমন আর কি হয়েছে। ভদ্রলোক আবার যেন হাসলেন, তারপর বললেন, ডাক্তারদের তো অনেক ক্ষমতা, কিন্তু ধরুন তাতেও যদি আমি না বাঁচি, যদি আজ রাত্রেই মারা যাই। রোগীর এই কথার উত্তরে যে কি বলবো তাই ভেবে পারছিলাম না। মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠেছি। রোগী আবার বললেন, যদি আপনি থাকতে থাকতেই মারা যায় ডাক্তারবাবু, কি হবে তাহলে? কে আপনার ফি দেবে? আচ্ছা, পাগল রোগীর পাল্লায় তো পড়া গেছে। বললাম, যদি নেহাতি তাই হয় তাহলে ফিস নাই পেলাম। আমরা শুধু কি ফির জন্যই সবসময় আসি? তা বটে, তা বটে। পৃথিবীতে ভালো লোক, পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে, তাই না ডাক্তারবাবু? কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি ডাক্তারবাবু। হঠাৎ যদি আমি মরে যাই, ওই ওই বাক্স খুলে ফেলবেন, বুঝেছেন ডাক্তারবাবু? ওই ওই পেটের ছোট্ট বাক্সটি। ভদ্রলোকের স্বর আরো মৃদু হয়ে এলো। ওই ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন। ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু মৃদু হেসে আবার বলল, এ বাড়িতে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই। আমার অনেক আত্মীয় আছে, ওত পেতে আছে আমার মরার অপেক্ষায়। শুধু তাদের বিশ্বাস আজ আমি হয়তো মরব না। তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করব না, তারাই সব পাবে। আমি এবার বলতে যাচ্ছিলাম, আপনার অসুখটা সম্বন্ধে। হ্যাঁ, অসুখ তো দেখবেনই, তার আগে আর একটা কথা বলিনি। ওই কাগজটি আমার উইল ডাক্তারবাবু, আমার ছেলের নামে উইল। সে ছেলেকে আমি ত্যায্য পুত্র করেছিলাম একদিন। কোথায় আছে তাও জানি না, কিন্তু জানেনই তো, রক্ত জলের চেয়েও ঘন। আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না। মোড়া থেকে উঠে আমি বললাম, এইবার আপনাকে দেখতে পারি? খাট থেকে আওয়াজ এলো, দেখুন। আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম, এবং পরমুহূর্তে সেই দারুণ শীতের ভিতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল। সেই হাত
বরফের মতো ঠান্ডা। রোগী মৃত। শুধু মৃত হলে হয়তো এতটা আতঙ্ক বোধ করতাম না, কিন্তু ব্যাপারটা ছিল আলাদা। ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থেকে থাকে, তবে এই রোগী এইমাত্র মারা যায়নি, তার মৃত্যু হয়েছে কয়েক ঘন্টা আগে। সমস্ত দেহ তার কঠিন। উন্মাদের মতো আমি খানিকক্ষণ পরীক্ষা করলাম। না, ভুল আমার তো হতে পারে না, কিন্তু তাহলে এই ব্যাপারের অর্থ কী? তখন কিন্তু স্থিরভাবে আর কোনো চিন্তা করার ক্ষমতা আমার ছিল না। আতঙ্কে আমার বুকের স্পন্দন পর্যন্ত থেমে আসছে। হঠাৎ জানলার কাছে বাতিটা দপ দপ করে নেচে উঠল। সেটা একবার নেড়ে দেখলাম, তাতে তেল এক ফোঁটাও নেই। প্রান্তরের মাঝে নিস্তব্ধ নির্জন বাড়িতে সেই ভয়ঙ্কর অবস্থায় আমি একা। এই বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল। তাও নিভতে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারলাম পিছনের আলোটা আর কয়েকবার নিচে নিভে গেল। তখন আমি উঠান ছাড়িয়ে এসেছি প্রায়। কিভাবে তারপর অন্ধকারের প্রান্তরের ভিতর দিয়ে ছুটতে ছুটতে এসে মোটরে উঠেছিলাম তা আমার ঠিক মনে নেই। মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হলো যে মোটরের এই চলা। খানিকক্ষণ আগেই অদ্ভুতভাবে এই মোটরটি বন্ধ হয়ে গেছিল। হঠাৎ এইবার বিনা চেষ্টায় আপনা আপনি হতে সেই মোটর এমনি সুতরে গেল কি করে? তার পরের দিন কিছু লোক সঙ্গে নিয়ে সেই প্রান্তরের বাড়িটায় সেই নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছে পূরণ করবার ব্যবস্থা করেছিলাম। তার ছেলেই আজকাল সমস্ত বিষয় সম্পত্তির মালিক। সেদিনকার সেই রহস্যের স্বাভাবিক মীমাংসা কিন্তু আমি আজও করতে পারিনি।